খুব বিস্ময়করভাবে আমরা যখন বললাম যে ইন্ডিয়াতে আমাদের বিশ্বকাপ খেলতে যাওয়াটা নিরাপদ না, তখন ইন্ডিয়া বা আইসিসি যতটা আপত্তি করলো, তার চেয়ে আমরা দেখলাম যে আমাদের দেশের ভেতর থেকেই নানা রকম আপত্তি তৈরি হচ্ছে যে আমরা এমন কথা কেন বলতেছি, আমাদের ক্রিকেট বোর্ড এমন কথা কেন বলতেছে, আমাদের রাষ্ট্র কেন এমন কথা বলতেছে। মানে এরা থ্রেডটা ফিল করতে পারতেছিলেন না। সেই প্রশ্নগুলোর খানিকটা হলো জবাব আজকে আমাদের ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল উনি বলছেন যে ওনরা একটা চিঠি পাইছেন যেটাতে বলা হয়েছে যে আসলে বাংলাদেশের ইন্ডিয়া খেলতে যাওয়ার কি কি ঝুঁকি আছে। ৩টা ঝুঁকির কথা উনি উল্লেখ করছেন। একটা হচ্ছে যে মুস্তাফিজ দলে থাকলে আমাদের ঝুঁকি বেশি। ২ নাম্বার হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল টিমের যে জার্সি এটা পরে যদি সমর্থকরা বাইরে ঘোরাঘুরি করে তাদের খুব ঝুঁকি আছে। ৩ নাম্বার হচ্ছে যেহেতু নির্বাচন কাছে চলে আসতেছে ঝুঁকি বাড়তে থাকবে। ৩ টাই খুব মানে শুধু মুস্তাফিজের ব্যাপারটা একটু এক্সপ্লেইনেবল, বাকি ২ টা পরিষ্কার বোঝা যায়। এখন এই জায়গাটায় আমার ধারণা ছোট্ট একটা বিভ্রান্তি ঘটছে। ইতিমধ্যে আমি দেখলাম ফেসবুকে আমি এতদিন যাদেরকে বেশ আ মানে কাণ্ডজ্ঞানওয়ালা লোক মনে করতাম তারা অনেকেই প্রশ্ন তুলতেছেন যে, "চিঠিটা কই? আইসিসি কেন এরকম একটা চিঠি আসিফ নজরুল স্যারকে দিল? বিসিবি কেন এটা জানে না?" ওকে, এইটা বিটুইন দ্য লাইন একটু পড়তে পারতে হয়। সেই জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করব এবং বলব যে এই ধরনের একটা চিঠি কখন আসে, কোথা থেকে আসে, আসার অর্থটা কী? দেখেন আমাদের এখানে একটা জিনিস হয় যে সবকিছু আ আমাদের মিডিয়াতে ফটোকার্ড করতে গিয়ে ওই যে ফেসবুকে ফটোকার্ড দেওয়া হয় না? সবকিছু অতি সরলীকরণ করে ফেলা হয়, সবকিছু। আপনি বললেন যে রাজার একটা ছেলে হইছে কাকের মতো কালো। ওইটা ফটোকার্ডে চলে আসবে রাজার একটা কাক হইছে। রাজার ছেলেটা একটা কাক হইছে। আসলে ছেলেই হয় নাই। তো এই জাতীয় উদ্ভট ঘটনার শিকার তো আসলে প্রত্যেকে হচ্ছে এই দেশটায়, প্রত্যেকে হচ্ছে। ফলে আসিফ নজরুল স্যারের ওই যে কথাগুলো যে উনি বলছেন যে একটা চিঠি আসছে। এখন এইটা সব জায়গায় আসছে। দেখেন আমি সর্বশেষ যখন কনটেন্টটা করতে বসি, তখন আমি দেখলাম যে কেউ এরকম নিউজ করতেছেন তাদের হেডিং হচ্ছে যে আইসিসির শর্ত। এই ৩ টা জিনিস মানতে হবে। বাবারে এরকম কোনো কথা তো আসিফ নজরুল বলে নাই। আমি আসিফ নজরুলের ব্রিফিংটা তো শুনলাম প্রফেসর আসিফ নজরুলের। ওইটা প্রথমত হচ্ছে শুনলেন না, বুঝলেন না, বিটুইন দ্য লাইন পড়লেন না, কি নিউজ করতেছেন, কি বলতেছেন, মানে কোনো ঠিক ঠিকানা নাই। হয়তো আরেক জায়গায় দেখতেছেন, সেখান থেকে কপি পেস্ট করতেছেন বা শুনে বুঝতেছেন না। আমি বলি যে আসিফ নজরুল কি বলছেন? আরেকবার প্লে করেন। প্লে করলে জিনিসটা তো রেকর্ডেড আছে। আপনি যেকোনো অবস্থায় আপনি বুঝতে পারবেন। উনি বলছেন যে আমরা আইসিসির একটা নিরাপত্তা যে কমিটি আছে উনি এইভাবে বলছেন। আইসিসির যে নিরাপত্তা কমিটি আছে যারা আইসিসির নিরাপত্তা বিষয়ক জিনিসগুলো দেখভাল করে তারা একটা চিঠি দিছে। প্রথমত হচ্ছে আইসিসি এরকম কোনো শর্ত কাউকে দিতে পারে না, দেবেও না, সেটা শোভনও না, এটা ভয়ানকভাবে আচরণবিধি লঙ্ঘন, শিষ্টাচার লঙ্ঘন, আইসিসি এই কাজ করবে না। ইভেন আইসিসির যে সিকিউরিটি উইং তারাও করবে না। তাহলে উনি কি বলছেন? সেই জিনিসটা খেয়াল করেন যে আইসিসির নিরাপত্তা যারা দেখভাল করে। আইসিসির নিরাপত্তা কমিটি একটা জিনিস, আইসিসি একটা জিনিস আর নিরাপত্তা দেখভাল করা আরেকটা জিনিস। এই বেসিক গুলো যারা ক্রিকেট রিপোর্টিং করেন তাদের তো আমার ধারণা ছিল এগুলো জানা। যে একটা ওয়ার্ল্ড কাপ আসলে বা এমনিতেই আইসিসির নিরাপত্তা দেখভাল করার জন্য একটা থার্ড পার্টি থাকে। বড়, বড় অর্গানাইজেশনের এটা থাকে। আর ওয়ার্ল্ড কাপ আসলে আলাদা আরেকটা প্রতিষ্ঠানকে এই নিয়োগটা দেওয়া হয়। এটার সঙ্গে আইসিসির কোনো সম্পর্ক নাই। তারা আইসিসির চাকরিও করে না, কিছুই না। এটা কন্ট্রাক্টেড একটা ব্যাপার। সারা বছর একটা নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করে। অ্যাসেসমেন্ট করার জন্য একটা প্রতিষ্ঠান থাকে। এছাড়া ওয়ার্ল্ড কাপ আসলে ওটার অ্যাসেসমেন্ট এবং নিরাপত্তা পরামর্শদাতা হিসেবে কোনো প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। সাধারণত আমরা যেটা প্র্যাকটিস দেখছি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটা হচ্ছে ইউএস বেস বা ইউকে বেস কোনো প্রতিষ্ঠানকে এটার দায়িত্ব দেওয়া হয় এবং এখানকার কর্মকর্তারা মূলত এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড বা এইসব জায়গার অবসরপ্রাপ্ত কর্মকর্তা থাকেন। অনেকে এই চাকরির জন্য অবসর নিয়ে ফেলেন। এত বড় বেতনের চাকরি থাকে এই পরামর্শ প্রতিষ্ঠানগুলোর। তাদেরকে নিয়োগ দেওয়া হয় এসব কাজে। তারা আইসিসির কথা মতো কোনো রিপোর্ট বানায় না। এখানে সুবিধাটা যেটা, যেহেতু আইসিসি তাদেরকে নিয়োগ দিছে, আইসিসির প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের সরকারের অধিকার থাকে তাদের অ্যাসেসমেন্টটা জানার। এতক্ষণে বুঝতে পারছেন ব্যাপারটা আসলে কি?
আমার ধারণা, আমি এটা নিয়ে আসিফ নজরুল স্যারের সঙ্গে তো কথা বলার সুযোগই নাই বা সম্ভবই না, কারোর সঙ্গে কথা বলি নাই। কিন্তু এটা শুনলে পরিষ্কার বোঝা যায় যে এটা আসলে ওই অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে উনি সম্ভবত বাংলাদেশ সরকারের বরাতে অথবা আইনজীবী মানুষ অন্য কোনো বরাতে ওই অ্যাসেসমেন্ট করে যে প্রতিষ্ঠান তাদের কাছে একটা চিঠি দিয়েছেন যে ভাই আমরা তো অংশগ্রহণকারী রাষ্ট্র, আমাদের তো নিরাপত্তা অবস্থাটা জানা উচিত, তোমরা আইসিসির অ্যাসেসমেন্ট করতেছো, সদস্য রাষ্ট্র হিসাবে আমাকে একটা কপি পাঠাও যে আমার নিরাপত্তা থ্রেট ওখানে আছে কিনা, থাকলে কি কি। তারা ওখানে ফেয়ার একটা চিঠি পাঠাইছে, দ্যাটস ইট। এটা তো এমন না যে জয়সাল লিখে পাঠাচ্ছে, বাইরে বাইরে জিনিসটার আইসিসি চিঠি আমরা কেন বানাচ্ছি। হ্যাঁ, স্যারের কথাটা আপনি যদি ওই যে বললাম যে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি নেন তাহলে এটা আইসিসি চিঠি, কিন্তু বিটুইন দ্য লাইন এবং ওই যে আইসিসি নিরাপত্তা দেখে যারা, উনি তো প্রেস কথা বলতে বলতে বলছেন। আমার ধারণা এটা কোনোভাবেই আইসিসি চিঠি না, এটা অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠানের চিঠি, যেটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। কারণ আইসিসি কখনো চিঠিতে সত্যিকারের থ্রেটের কথা লিখবে না, আইসিসির কাছ থেকে ওটা প্রত্যাশা আমরা করিও না। আমরা আসলে একটা ফেয়ার অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে যদি এই চিঠি পেয়ে থাকে, এবং এই চিঠি না পাইলে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞ এবং ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান, উনি হাতে একটা চিঠি ছাড়া যে জাতীয় কথাবার্তা ফেসবুকে হচ্ছে যে চিঠি কই, চিঠি দেখতে চাই, মানে হোয়াট কাইন্ড অফ ফান দিস ইজ। আসিফ নজরুল আপনার ধারণা হাতে কোনো চিঠি ছাড়া এটা ওপেন প্রেসে এই জাতীয় কথা বলবে? কিছু একটা তো তার হাতে আছেই, সেটা অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠানের থাক, নিজের কোনো অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠানের থাক, কোনো একটা চিঠি আছে তার হাতে। তো সেই জিনিসটা যখন উনি হাতে পাইছেন, এরপরে আর আমাদের আসলে ইন্ডিয়ানে ভাবারই সুযোগ নাই। এখন ওই যে আগের দিন আমি কন্টেন্টে প্রথম দিন একটু ফান করে বলছিলাম যে ওই কেউ ফোন করলেই বলতে হবে নো মিন্স নো। এখন আসলে আমরা ওই জায়গায় চলে গেছি। এখন আর এটা নিয়ে দেন দরবার করা হয় যে ইন্ডিয়া কি প্যাকেজ দিতে যাচ্ছে, যে বেনু বদলায় কর্ণাটক টাকা, চেন্নাই আরো কোথায় কোথায় দিবে, এগুলো শোনারই দরকার নেই, একদম ফরগেট ইট। যদি এরকম একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট আমাদের হাতে থাকে, জাস্ট ওয়েট করেন। যদি তারা বলে শ্রীলঙ্কায় ছাড়া মানে ইন্ডিয়াতে খেলতে হবে, সেক্ষেত্রে নো মিন্স নো, নো মিন্স নো। এটা নিয়ে নেগোসিয়েশনে যাওয়ার জায়গায় নাই। আমরা একদম এমন একটা জায়গায় আছি, আমাদের দেয়ালে পিঠ রেখে নেই, কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি এখান থেকে এক পা আমরা পিছাবো না। পিছানোর কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। আমাদের হাতে যদি একটা অ্যাসেসমেন্টের চিঠি থাকে, এর পরেও যদি আমাদের খেলা রিলোকেট না করা হয়, তাহলে আগেই যা বলছি, আমরা সোজাসুজি কোর্ট অফ আরবিট্রেশনে চলে যাব। কোর্ট অফ আরবিট্রেশন নির্দেশ দেবে আইওসি কে, কোর্ট অফ আরবিট্রেশন নির্দেশ দেবে আইসিসি কে। ততক্ষণ পর্যন্ত এটা সাসপেন্ড রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের বিষয়টা আইসিসি সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে পারে। যদি ব্যাখ্যা করতে না পারে, আইসিসি সেক্ষেত্রে একটা আলাদা কমিটি গঠন করে, আইওসি একটা আলাদা কমিটি গঠন করে পুরো ব্যাপারটা দেখভাল করতে পারবে, অনেক কিছু হতে পারবে। কিন্তু কোনোভাবেই এইটা না যে আমাদেরকে চুপ করতে হবে বা চুপ করবো, আমরা চুপ করব, কিন্তু মাথা নিচু করার কোনো দরকার নাই। আমাদের আসলে আমরা এখন বরং আরো একটা আপার হ্যান্ডে চলে গেলাম। এখন আর আমাদের কারো কথা শোনার দরকার নাই। আমরা অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠান বা কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে এরকম যদি একটা জিনিস পেয়ে থাকে, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট। এরপরে আর আমাদের কোনো ডকুমেন্টস দরকার নাই। এখন আপনার অনেকে এই ধরনের ব্যাপারে যৌক্তিকতা তুলতেছেন। তো অলরেডি তো আপনারা বোধহয় পরিষ্কার যে আইসিসি এটা শর্ত আরোপ করে নাই, তারা করতেও পারে না। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে বুঝেই বলতেছি যে এটা আইসিসি করে নাই, এটা কোনো একটা অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠান বা নিরাপত্তা পরামর্শদাতা প্রতিষ্ঠান যারা আইসিসিকে পরামর্শ দেয়, তাদের সিদ্ধান্ত, তাদের ধারণা যে এই করলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এখন কথা হচ্ছে যে দুটো পয়েন্ট তো আপনি বোঝেনই, বাংলাদেশের জার্সি পরে আপনি এখন ইন্ডিয়াতে ঘোরাটা যে জীবনের থ্রেট, এটা বুঝতে কি রিপোর্ট লাগে, এটা বুঝতে কি আপনার কোনো কিছু লাগে দিন দুনিয়ায়? আপনি ইন্ডিয়ার সবচেয়ে পছন্দের লোকটা কে বাংলাদেশে? আই ডোন্ট নো। তাকেও যদি বাংলাদেশের জার্সি পরায় এই মুহূর্তে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে নামায় দেন, তার আসলে এই জানের খতরা আছে, জানের খতরা আছে, এবং তার পক্ষে বেঁচে আবার হোটেলে ফেরা খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। এটা বোঝাই যায়। গত কয়েক মাস ইন্ডিয়াতে যা যা ঘটতেছে, এটা নিয়ে আর কথা বলার কোনো সুযোগই নেই। ফলে এই পয়েন্ট সবাই বুঝবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন ঘনায় আসতেছে। পুরো ব্যাপারটার সঙ্গে দুই দেশের নির্বাচনেরই দারুণ সম্পর্ক আছে। এটা তো আমরা বুঝেও কেউ না বোঝার অভিনয় করতেছি। এক হচ্ছে ইন্ডিয়ার আমাদের আশেপাশে যে রাজ্যগুলো, এই রাজ্যগুলোর লোকসভা নির্বাচন অল্প কিছুদিনের মধ্যেই। ফলে ওরাও এখানে একটা জোশ উস্কায় দিতে চাচ্ছে। আমাদের এখানেও তো আছে, পলিটিক্স তো আছেই। আমাদেরও সামনে নির্বাচন, ফলে দু দেশে একটা যুদ্ধংদেহী পরিস্থিতি, এটা দিন যাবে আর বাড়তে থাকবে।
যেহেতু ফেব্রুয়ারিতে আমাদের ঘোষিত জাতীয় নির্বাচন, দিন যেতে থাকবে, দুপাশের জোশিলা লোকজন আরো যুদ্ধময়ী অবস্থায় যাবে, আরো নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে আমাদের ওখানে। আমাদের দর্শক, খেলোয়াড়, সাংবাদিক, কর্মকর্তা সবার নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে যত নির্বাচন কাছে আসবে। ফলে অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠানের এই যে দুটো পয়েন্ট, এটা বুঝতে বাড়তি কিছু করতে হয় না। প্রথম পয়েন্টটা নিয়ে আপনাদের একটু দ্বিধা থাকতে পারে যে হোয়াই মুস্তাফিজ, দলে তো এতগুলো মুসলিম ছেলে আছে, অ্যাকচুয়ালি এই স্কোয়াডে তো হিন্দু, হ্যাঁ লিটন একা, সম্মত নাই, ফলে বাকিদের কেউ না কেন? এটা আসলে হয় কি যে আপনার ওরা মুস্তাফিজকে একটা গুটি বানায় ফেলছে। এটা ওই যে মুহূর্তে 9.2 কোটি টাকায় বিক্রি হয়েছে, ও হাইলাইটেড হয়েছে, তারপর থেকে তো ওকে নিয়ে সব পলিটিক্স করলো ওরা। পলিটিক্সটা ভুল করলো, সেটা আমি ওদের জায়গা থেকে যদি বলি মারাত্মক ভুল করছে। সেই পলিটিক্সটা করলো, এখন মুস্তাফিজকেই ওরা ওদের দেশে একটা ব্লেম গেমের মধ্যে নিয়ে গেছে। ভাবখানে এরকম যে মুস্তাফিজ একটা সন্ত্রাসী বিশেষ, মুস্তাফিজ একটা অমুক তমুক, যেগুলো বিশেষণ তারা ছড়াইতে পারে, একটা হাইপ, একটা ধারণা ছড়ায় দেওয়া আছে। ফলে নিরাপত্তা প্রতিষ্ঠান তো এগুলোই বিবেচনা করে। মিডিয়াতে কি আসতেছে অমুক তমুক, দেখেন বিজেপির একজন নেতা প্রকাশ্য সবাই বলতেছে মুস্তাফিজ যদি ইন্ডিয়ায় আসে বিমানবন্দর থেকে বেরোতে পারবে না, বেরোলে তার খবর আছে। মানে এই হুমকিটা তো রেকর্ডের অবস্থায় নিরাপত্তা বিশ্লেষকদের হাতেও গেছে। তারা এটা দেখার পরে ওই পয়েন্ট তো লিখবেই যে ভাই এই ছেলে তার মানে ন্যাশনাল টিমের হয়ে আসলেও খবর আছে। মানে ওরা তো ব্যাপারটাকে শুধু পলিটিক্যালি নেবে না, ওরা তো এই থ্রেডগুলোর সিরিয়াসলি নেবে। ফলে মুস্তাফিজের ব্যাপারটার ব্যাখ্যা আসলে তাই, ওরা যেহেতু চিল্লাপাল্লা করতেছে, ওটা নিরাপত্তা বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। এই পুরো ব্যাপারটা আমি যে বললাম, আমি আসলে এমন না যে আমার হাতের কোনো ডকুমেন্টস আছে, আমি কারোর সঙ্গে আলাপ করছি, কোনো রকম কারণেই। তবে আমি বুঝি যে কাণ্ডজ্ঞান সম্পন্ন যে কোনো লোকের এই সিদ্ধান্তেই পৌঁছানোর কথা যে এই আসলে ঘটছে। কোনো একটা নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠান তারা আসলে বাংলাদেশ সরকারকে জানাচ্ছে, নট বিসিবি। যে কারণে অনেকে বলতেছেন বিসিবি কিছু জানে না। ইয়েস, আমি অ্যাগ্রিড, আমি জানি যে বিসিবিতে এরকম কোনো চিঠি আসেনি, এটা সরকারের কাছেই আসছে। সেই জিনিসটা বোঝার পরে আমার মনে হয় না যে এটা নিয়ে আর বিন্দুমাত্র কথা বাড়ানোর বা কথা বলার কোনো সুযোগ আছে। এখন আমাদের আসলে ওয়েট করতে হবে। ওয়েট করে যদি আমাদের একেবারে মন মতো ফল না আসে, দেন উই হ্যাভ টু অ্যাক্ট। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।